ওয়েলকাম অল অফ ইউ ইন আপকা এডুমন্ত্র। তোমাদের সবাইকে অভিনন্দন আপকা এডুমন্ত্র চ্যানেলে। ইন প্রিভিয়াস ক্লাস আমি ডিসকাস করেছিলাম যে কীভাবে বিদেশে ভারতীয় উদ্যোক্তাগণ তাদের ব্যাংক মতো টাকা তাদেরকে দিত। আজকে যে আমরা টপিকটি পড়ব সেটা হলো গিয়ে ইন্ডিয়ান ট্রেড, কলোনিয়ালিজম অ্যান্ড দ্য গ্লোবাল সিস্টেম, ভারতীয় ব্যবসা, উপনিবেশবাদ এবং বিশ্বব্যাপী ব্যবস্থা। Before starting the video, I want to tell one thing. If you like the video, please subscribe my channel, please like my video and don't forget to share the video with your friends. তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিস্টোরিক্যালি ফাইন কটনস প্রডিউসড ইন ইন্ডিয়া ওয়ার এক্সপোর্টেড টু ইউরোপ। ঐতিহাসিকভাবে ভারতে উৎপাদিত সূক্ষ্ম ও মিহি তুলা ইউরোপে রপ্তানি করা হতো। উইথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ব্রিটিশ কটন ম্যানুফ্যাকচার বিগান টু এক্সপান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রেশারাইজ দ্য গভর্নমেন্ট টু রেস্ট্রিক্ট কটন ইম্পোর্টস অ্যান্ড প্রোটেক্ট লোকাল ইন্ডাস্ট্রিজ। এবং শিল্প বিপ্লবের পরে ব্রিটেনের তুলো উৎপাদন বৃদ্ধি পায়। শিল্পপতিরা তুলো আমদানিতে সীমিত করতে এবং স্থানীয় শিল্পগুলোর সুরক্ষার জন্য সরকারকে চাপ দেয়। টেরিফস ওয়ার ইম্পোজড অন ক্লথ ইম্পোর্টস ইন্টু ব্রিটেন। এবং ফলস্বরূপ ভারতীয় সূক্ষ্ম তুলোর অন্তর্প্রবাহ কমতে শুরু করে। From the early 19th century, British manufacturers also began to seek overseas market for their clothes. ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ বস্ত্র ব্যবসায়ীরা তাদের কাপড়ের জন্য ব্রিটিশ বাজার অনুসন্ধান করতে শুরু করে। And excluded from the British market by tariffs barriers, Indian textile now face stiff competition in the international markets. তখন শুল্কের বাধার দরুন ব্রিটিশ বাজার থেকে সরে যাওয়ার পর ভারতীয় বস্ত্র শিল্প এখন অন্যান্য আন্তর্জাতিক বাজারে শক্ত প্রতিযোগিতার সম্মুখীন হয়। If we look at the figures of export from India, we see steady decline of the share of cotton textile. আমরা যদি ভারতীয় রপ্তানির পরিসংখ্যান লক্ষ্য করি, আমরা দেখতে পাবো সুতি বস্ত্রের ক্রমাগত পতন from the 30% around 1800 AD to 15% by 1815. তো 1800 খ্রিস্টাব্দে আশেপাশে সুতি বস্ত্রের রপ্তানি 30% ছিল এবং 1815 খ্রিস্টাব্দে তা কমে গিয়ে 15% দাঁড়ায়। By the 1870s, this proportion had dropped to below 3%. 1870 খ্রিস্টাব্দের মধ্যে এই অনুপাত 3% নিচে চলে আসে। তো দেখতে পাচ্ছ তো কীভাবে আমাদের ইন্ডিয়ান যারা প্রোডাকশন করতো তাদের কী অবস্থা হয়েছিল। হোয়াট দেন ডিড ইন্ডিয়ান এক্সপোর্ট? তো তাহলে ভারত কী রপ্তানি করতো? দ্য ফিগার এগেইন টেল এ ড্রামাটিক স্টোরি। তো নিচের ফিগারটি দেখে আমরা বুঝতে পারবো। হোয়াইল এক্সপোর্টস ম্যানুফ্যাকচার্স ডিক্লিন র্যাপিডলি, এক্সপোর্ট অফ র মেটেরিয়ালস ইনক্রিজড ইকুয়ালি ফাস্ট। আবারও একটি নাটকীয় বিষয় সামনে আসে। পণ্য রপ্তানির যত দ্রুত কমেছে, কাঁচামালের রপ্তানি তত দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিটুইন 1812 অ্যান্ড 1871, দ্য শেয়ার অফ র কটন এক্সপোর্ট রুজ ফ্রম 5% to 35%. তো 1822 থেকে 1871 সালের মধ্যে কাঁচা তুলো রপ্তানি 5% থেকে বৃদ্ধি পেয়ে 35% হয়ে যায়। Indigo used for dyeing clothes was another important import for many decades. তো পরে তা ভারতের একমাত্র বৃহত্তম রপ্তানি দ্রব্যে পরিণত হয়। ব্রিটেন ভারতে আফিম উৎপাদন করে তা চীনে রপ্তানি করত। এই বিক্রয়ের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে চীন থেকে চা অন্যান্য দ্রব্য আমদানি করত। Then, over the 19th century, British manufacturer flooded the Indian market. তো 19th centuryতে ব্রিটেনের উৎপাদিত পণ্য ভারতীয় বাজারে প্লাবিত হয়। বেশি জিনিস আসতে শুরু করে। ফুড গেইনস অ্যান্ড র মেটেরিয়ালস এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া টু ব্রিটেন অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইনক্রিজড।
তো কী হলো, ভারত থেকে ব্রিটেন এবং বিশ্বের অন্যান্য জায়গায় খাদ্যশস্য এবং কাঁচামালের রপ্তানি বৃদ্ধি পায়, বাট দ্য ভ্যালু অফ ব্রিটিশ এক্সপোর্টস টু ইন্ডিয়া ওয়াজ মাচ হায়ার দেন দ্য ভ্যালু অফ দ্য ব্রিটিশ ইম্পোর্টস ফ্রম ইন্ডিয়া। কিন্তু ভারতে ব্রিটিশ দ্রব্য আমদানির মূল্য ভারত থেকে ব্রিটিশ দ্রব্য রপ্তানি মূল্যের চেয়ে অনেক বেশি ছিল। দাস ব্রিটেন হ্যাড এ ট্রেড সারপ্লাস উইথ ইন্ডিয়া। ভারতে ব্রিটেনে এই উদ্বৃত্ত দ্বারা অন্য দেশগুলির সাথে বাণিজ্য ঘাটতির ভারসাম্য বজায় রেখে দেবে। কী বলেছে, ব্রিটেন ইউজ দিস সাপ্লাস টু ব্যালেন্স ইটস ট্রেড ডিফিসিটস উইথ আদার কান্ট্রিজ, দ্যাট ইজ with countries from which Britain was importing more than it was selling to. তো বলেছি যে অর্থাৎ এই দেশগুলো থেকে ব্রিটেনের রপ্তানির চেয়ে বেশি আমদানি করা হতো। দিস ইজ হাউ multilateral settlement system works. It allows one country's deficit with other countries to be settled by its surplus with a third country. তো এইভাবে ব্রিটেনের ঘাটতি দূর করে ঊনবিংশ শতাব্দী ভারত বিশ্ব অর্থব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন by helping Britain balance its deficit, India played a crucial role in the late 19th century world economy. তো ব্রিটেনের ব্যবসা যে উদ্বৃত্ত হতো এর দ্বারা তথাকথিত দেশের খরচ চালানো হতো, এতে অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ অফিসারদের ব্যক্তিগত স্বার্থ। Then Britain trade surplus in India also have paid to so-called home charges that included private remittances home by British officials and traders, interest payments on India's external debt and pensions official British officials India. তো এতে অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ অফিসারদের বাড়ি ঘরে ব্যক্তিগতভাবে অর্থ প্রেরণ, ভারতে বহিরাগত ঋণের সুদ এবং ভারতে ব্রিটিশ কর্মকর্তাদের অবসরকালীন ভাতা। সো আমরা এখানে কি বললাম যে কীভাবে ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড কলোনিয়ালিজম অ্যান্ড দ্য গ্লোবাল সিস্টেম অকার্ড। তো ঐতিহাসিকভাবে ভারতে উৎপাদিত সূক্ষ্ম এবং মিহি তুলা ইউরোপে রপ্তানি হতো, কিন্তু শিল্প বিপ্লবের পর ব্রিটেনের তুলা উৎপাদন বৃদ্ধি পায়। শিল্পপতিরা তুলা আমদানিতে সীমিত করতে স্থানীয় শিল্পগুলির উপর সুরক্ষার জন্য সরকারকে চাপ দেয়, অ্যান্ড ব্রিটেনে বস্ত্র আমদানি শুল্ক আরোপ করা হয়। তো এর ফলে কী হলো, ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ বস্ত্র ব্যবসায়ীরা তাদের কাপড়ের জন্য বিদেশি বাজার অনুসন্ধান করতে শুরু করে। শুল্কের বাধার দরুন ব্রিটিশ বাজার থেকে সরে যাওয়ার পর ভারতীয় বস্ত্রশিল্প এখন অন্যান্য আন্তর্জাতিক বাজারে শক্ত প্রতিযোগিতার সম্মুখীন হয়। যদি ভারতীয় রপ্তানি পরিসংখ্যান লক্ষ্য করি তাহলে আমরা এটা বুঝতে পারবো 1800 খ্রিস্টাব্দে আশেপাশে সুতি বস্ত্রের রপ্তানি ছিল 30%, যা 1815 খ্রিস্টাব্দে কমে গিয়ে 15% হয়ে গিয়েছিল, এবং 1870 খ্রিস্টাব্দে তা 3%-এরও নিচে চলে এসেছিল। তো আমরা যদি অন্যান্য ক্ষেত্রে দেখি যে পণ্য রপ্তানি দ্রুত কমেছে, কাঁচামালের রপ্তানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। 1822 থেকে 1871 সালের মধ্যে কাঁচা তুলো রপ্তানি 5% থেকে বৃদ্ধি পেয়ে 35% হয়ে যায়। কাপড় রং করার জন্য ব্যবহৃত নীল বহু দশক ধরে রপ্তানি হতে থাকে, এবং ঊনবিংশ শতাব্দী জুড়ে ব্রিটেনে উৎপাদিত পণ্যে ভারতীয় বাজার প্লাবিত হয়। ভারত থেকে ব্রিটেন এবং বিশ্বের অন্যান্য জায়গায় খাদ্যশস্য ও কাঁচামাল রপ্তানি বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু ভারতে ব্রিটিশ দ্রব্য আমদানির মূল্য ভারত থেকে ব্রিটিশ দ্রব্য রপ্তানির মূল্যের চেয়ে অনেক বেশি হয়ে যায়। দেন ব্রিটেন এই উদ্বৃত্ত দ্বারা অন্য দেশগুলির সাথে বাণিজ্যিক ঘাটতির ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ এই দেশগুলো থেকে ব্রিটেনের রপ্তানির চেয়ে বেশি আমদানি করে। এইভাবেই বহুপক্ষীয় বন্দোবস্ত কাজ চলছিল। এতে দুটি দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি অন্য কোনো তৃতীয় একটি দেশের সাথে ব্যবসার উদ্বৃত্ত দ্বারা পূরণ করা হতো। ব্রিটেনের ঘাটতি দূর করে ঊনবিংশ শতাব্দীতে ভারত বিশ্ব অর্থব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটেনের ব্যবসা যে উদ্বৃত্ত হতো এর দ্বারা তথাকথিত দেশের খরচ চালানো হতো। এতে অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ অফিসারদের বেতন, তাদের বাড়িঘরের ব্যক্তিগত অর্থ, ভারতে বহিরাগত ঋণের সুদ, ভারতে ব্রিটিশ কর্মকর্তাদের অবশ্যকরণ ভাতা। So this was our short discussion of this topic. If you like the video, please subscribe my channel.
Do like my video and don't forget to share the video with your friends. Children, goodbye.